তার ফাইলটা তুলে মাথা নিচু করে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজার পাল্লাটা নিঃশব্দে টেনে দিয়ে গেল। বজলুল হক চেয়ারে বসে বললেন, আমির সাহেব, বাড়াবাড়ি কইরা ফেলাইতেছেন। কাস্টমারের ডিআইজি আমারে ফোন দিছিল। চিংড়ির চালানের ভেতরে মেয়ে মানুষ পাচারের রিস্ক আমি আর নিতে পারব না। পার্টি থেকে চাপ আছে। আপনার জন্য আমার চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়েছে। পার্সেন্টেজ আর প্রোটেকশন মানে দুইটাই ডাবল করতে হইব। আমি শান্তভাবে অ্যাস্ট্রেটে চুরুটটা ঘুষে নিভিয়ে দিয়ে বলল, চেয়ারের চিন্তা ছাড়েন হক সাহেব। চেয়ারটা কার টাকায় কেনা সেটা ভুলে যায়েন না। আপনিও ভুলে যায়েন না আমরা সরকার। আমার একটা সিগন্যালে আপনার ফ্যাক্টরি আর গোডাউন এক রাতে মাটির সাথে মিশাইয়া দিতে পারি। বড় বেশি উঁচুতে উঠে গেছেন আপনি। আমির বজলুল হকের দিকে একটা খাম এগিয়ে দিল, যেখানে কিছু গোপন ছবি রাখা। ক্রূর হাসি হেসে বলল, উঁচুতে তো আমি এমনি উঠিনি হক সাহেব, আপনাদের কাঁধে পাড়া দিয়ে উঠছি। এই যে ছবিগুলা দেখতেছেন, গত মাসে আপনার ছেলেপেলেরা আমার চালানে পাহারা দিছে। সেখানে আপনার নিজের ছোট ভাইও ছিল। আমি ডুবলে কিন্তু একা ডুববো না, পুরো দল নিয়ে তলাবো। ছবিগুলো দেখে বজলুল হকের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। বলল, আপনি আমারে ব্ল্যাকমেল করতেছেন? এই সাহস কই পান? আমরা না থাকলে আপনার এই নারী পাচারে সিন্ডিকেট এক সপ্তাহও টিকবে না। আমি শব্দ করে হেসে উঠল এবার, যেন কৌতুক শুনল মাত্র। বলল, টিকবে না? হক সাহেব, আপনি বোধহয় ভুলে গেছেন, এই যে মফস্বলের ছেলেপেলেদের নিয়া এসে ঢাকা শহরে মিছিল করান, তাদের হাতে চায়না পিস্তলটা কে তুলে দেয়? আপনাদের নির্বাচনী ফান্ডে কয়েক কোটি কালো টাকা কে সাদা করে দেয়? আমি ছাড়া উপায় আছে আপনাদের?